আ কি বলবো? বিহাইন্ড দ্য কার্টেন বা বিহাইন্ড দ্য সিন কিছু একটা হচ্ছে। উম আ যেটাতে নির্বাচনের জায়গাটা আসলে ক্রমশ অনিশ্চয়তার পথে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে মিটফোর্ডের একটি ঘটনা যেখানে পৈশাচিক বর্বরতায় একজন মানুষ আরেকজন মানুষকে পাথর দিয়ে অ্যা পাথর ছুঁড়ে হত্যা করছে। যেটি বাংলাদেশকে পৃথিবীর কাছে অত্যন্ত আ কি বলবো? মানে বিভিন্ন জায়গায় পোস্টেড যারা সরাসরি গুম, খুন, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য মানে প্রচন্ড রকমভাবে কাজ করছে এবং আপনারা যাদের গোয়েন্দা সংস্থার কৌশল সম্পর্কে মানে ধারণা নাই, তারা ধারণাও করতে পারবেন না যে মানে এরা কত সুনিপুণ পরিকল্পনায় তারা আগায়। কত সুনিপুণ পরিকল্পনায় তারা ২ জনের মধ্যে বিরোধ সৃষ্টি করে একটা কিছু একটা ভিতরে ভিতরে ঘটতেছে যেটা হয়তোবা জনগণ জানতেছে না, বিএনপিও জানতেছে না তাদেরকে নিয়ে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্রগুলো করতেছে কারা, এই আলোচনাও কিন্তু সামনে আসা দরকার। অবশ্যই মিটপুরের হত্যাকাণ্ড এবং বিএনপি, জামাত, এনসিপি এদের এই নোংরামি বা একজন আরেকজনের বিরুদ্ধে লাগানো এবং এই যে মিটপুরের ঘটনা, এই বিষয় নিয়ে অবশ্যই নতুন কিছু তথ্য ফাঁস করেছেন সাংবাদিক কনক সারোয়ার। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন পর্দার আড়ালে ভয়ঙ্কর কিছু একটা ঘটার সম্ভাবনা রয়েছে এবং সেটা কি হতে পারে তিনি বিশ্লেষণ করেছেন। আমরা তার আলোচনা শুনবো, এরপর কথা বলবো। আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক খুবই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান। শিরোনাম দেখে বুঝতে পারছেন কিছু একটা পাকাচ্ছে। মানে কোথাও কিছু একটা হচ্ছে। বাংলাদেশের মানুষ বা বিশেষ করে বিএনপি সহ বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে। বিশেষ করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের ব্যাপারে অতি উচ্চকণ্ঠ। ডক্টর ইউনূস বলছেন ডিসেম্বরের মধ্যে সব গুছিয়ে নিতে। সাম্প্রতিক সময়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন একটি ঐকমত্য হয়েছে। কিন্তু সার্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে মনে হচ্ছে যেন কিছু একটা পাকাচ্ছে। বিহাইন্ড দ্য আ কি বলবো? বিহাইন্ড দ্য কার্টেন বা বিহাইন্ড দ্য সিন কিছু একটা হচ্ছে। যেটাতে নির্বাচনের জায়গাটা আসলে ক্রমশ অনিশ্চয়তার পথে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে মিটফোর্ডের একটি ঘটনা যেখানে পৈশাচিক বর্বরতায় একজন মানুষ আরেকজন মানুষকে পাথর দিয়ে অ্যা পাথর ছুঁড়ে হত্যা করছে। যেটি বাংলাদেশকে পৃথিবীর কাছে অত্যন্ত আ কি বলবো? মানে আ অত্যন্ত বর্বরতার সঙ্গে উপস্থাপন করেছে পুরা পৃথিবীব্যাপী। তো এটি নিয়েও আমি দেখলাম যে ধরেন গত জুলাইতে মানুষ যেখানে মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল, মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছিল, মত প্রকাশের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল। সেই জায়গাটায় আমরা গত কয়েক মাস ধরেই দেখছি যে বিএনপি, জামাত, এনসিপি মূলত এই ৩ টা দল ল্যাং মারামারি করছে। অর্থাৎ বিএনপিকে নিয়ে কিছু বললে, বিশেষ করে আমরা যারা কথা বলার চেষ্টা করি, বিএনপিকে নিয়ে কিছু বললে, বিএনপির কোনো সমালোচনা করলে দেখা যাচ্ছে যে আ বিএনপির ভাইয়েরা খুব নাখোশ হয়ে যাচ্ছে। তারা আমার ১৪ গোষ্ঠী উদ্ধার করতেছে এসে। আবার এনসিপির বিপক্ষে বললে এনসিপি উদ্ধার করতেছে, জামাতের ব্যাপারে কিছু বললে জামাত উদ্ধার করতেছে। অর্থাৎ একটা ল্যাং মারামারি, আমি ক্ষমতায় যাবো, ও ক্ষমতায় যাবে। এই ১ বছরও হয় নাই জুলাই বিপ্লবের। আহতরা এখনো হসপিটালে তাদের অধিকার পাচ্ছে না। তাদের চিকিৎসা পাচ্ছে না ঠিকমতো, তাদের যে অভিযোগ। শহীদ পরিবারগুলো বিপন্ন অবস্থায় আছে। কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব বিশেষ করে এনসিপি এর মধ্যে জড়িয়ে গেছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই তো চাঁদাবাজির সঙ্গে যুক্ত। কে চাঁদাবাজির বাইরে? এই যে সদ্য এই ডিম ফুটে বের হওয়া এনসিপি, তারা নিজেরাই তো চাঁদাবাজি শুরু করছে। এরকম বহু অভিযোগ, প্রামাণ্য দলিল আমাদের হাতেও আছে। এবং অনেক কিছু গণমাধ্যমেও এসেছে। তো মিটফোর্ডের ঘটনাটা নিয়ে আমাদের যেটা মনে হচ্ছিল, আমার গতকালকে মনে হচ্ছিল যে সামথিং ইস কুকিং। মানে কিছু একটা হচ্ছে। কারণ ধরেন যে প্রথমত ঘটনাটা ঘটেছে দুদিন আগে। দুদিন পরে সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও আসার পরে একে নিয়ে হইচই শুরু হয়। তো ঢাকা শহরে মিটফোর্ডের মতো একটা জায়গায় এইরকম একটা ঘটনা ঘটলো, সেটি কেন ২ দিন আ আ গণমাধ্যমে আসলো না? কেন সবাই এটাকে ব্ল্যাক আউট করলো? কার নির্দেশে ব্ল্যাক আউট করলো? এই ঘটনাটি যেখানে ঘটছে সেখানে কিন্তু মিটফোর্ড হসপিটালের আনসার ক্যাম্প আছে। আনসারদের কাছে অস্ত্র আছে, আনসারের কমান্ডার আছে।
কেউ যদি ২ টা ফাঁকা গুলিও করত, এত বীভৎস ঘটনা তো ঘটতে পারত না। আশেপাশের সাধারণ মানুষরা কোথায় ছিল? সেনাবাহিনী কত দূরে ছিল? পুলিশ কত দূরে ছিল? এবং আমি বেশ কিছু ফুটেজ দেখছিলাম যে এই ঘটনাটার সূত্রপাত হয় যেই সোহাগ যে ছেলেটি মারা গেছে, সেই ভেতরে যে ভাঙারি দোকানের ভেতরে তার প্রতিপক্ষকে প্রচন্ড চেয়ার দিয়ে প্রচন্ড আঘাত করে, সেখান থেকে মারামারি শুরু হয়। অর্থাৎ এটা কিন্তু ধরেন যে হুট করে রাস্তায় পেয়ে মেরে দিল এমন কোনো ঘটনা নয়। সেখানে ধরেন মিটফোর্ড এলাকায় এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, প্রত্যেকের যে পরিমাণ কি বলবো ইনফরমার থাকে, যে পরিমাণ আন্ডার কভার থাকে, সেখানে এই ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এটি হচ্ছে আমার পর্যবেক্ষণ। এবং এর পরবর্তীতে আপনি যদি দেখেন, এর পরবর্তীতে ঢাকার ইডেন বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, জগন্নাথ বলেন, বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে মিছিল মিটিং হচ্ছে। মিছিল মিটিং থেকে বলা হচ্ছে যে ছাত্র দলের নেতা কর্মীরা এখানে থাকতে পারবে না। হল ছেড়ে দিতে হবে। হল থেকে বের হয়ে যেতে হবে। অর্থাৎ মিটফোর্ডে একটা ঘটনা ঘটলো, আ সেটা ধরেন এবং নিহতের যে মামলার যে আবেদন, সে মামলার আবেদন হচ্ছে এটা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই আ ঘটনাটা ঘটেছে বলে তার মেয়েরা যে মামলা করেছেন সেটির মধ্যে আমি দেখলাম সংবাদ মাধ্যমে। তো আ সেটাকে ধরেন বিএনপি যে চাঁদাবাজি করছে দেশ জুড়ে তার সঙ্গে রিলেট করে ধরেন অ্যা অ্যা এই যে ধরেন বিএনপি হলে থাকতে পারবে না। এই যে হাওয়াটা, এই হাওয়াটা কিন্তু আমার কাছে ঠিক সুবিধাজনক হাওয়া মনে হচ্ছে না। এক ধরনের রাজনীতিকীকরণ, এক ধরনের ধরেন যে কোনো কি বলবো রাজনৈতিক দলগুলোর চরিত্র হননের একটা বিশাল চেষ্টা। তো বিএনপি তো ধরেন ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের দ্বারা বিএনপি বোধহয় ৩,০০০ না ৪,০০০ বহিষ্কার করছে দল থেকে। তো এটা তো স্পষ্ট যে বিএনপির ভেতরে চাঁদাবাজ, দখলবাজরা তো আছেই। এবং বহু চাঁদাবাজ, দখলবাজ বিএনপি এবং জামাত এবং এনসিপি আওয়ামী লীগকে অ্যাডপ্ট করছে তাদের দলে বিভিন্নভাবে, বিভিন্ন রকম নামে, বিভিন্ন রকম ফরমেটে। প্রত্যেকটি এরকম বহু তথ্য আছে। আমি হয়তো আগামী ২-১ দিনের মধ্য থেকে এগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব। যে কোথায়, কোথায় আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিয়েছে, কোথায়, কোথায় এনসিপিতে যোগ দিয়েছে, কোথায়, কোথায় উম জামাতে যোগ দিয়েছে। তো এখন ধরেন যাদের স্বভাব ছিল আওয়ামী লীগের, যাদের স্বভাব তো ছিল ১৫ বছর ধরে লুটপাট, লুণ্ঠন। তো তারা তো এই দলে এসে ফেরেস্তা হওয়ার কোনো কারণ নাই। তারাও ইন্ধন দিচ্ছে, তারাও পরিকল্পনা দিচ্ছে, তারাও কৌশলগুলো বলছে। আর বিএনপি তো ধরেন আগে থেকেই জানে অনেক কিছু, জামাতও জানে। তো এই জায়গাগুলোয় ধরেন এই যে মারামারি ৩ টা দলের ক্ষমতায় যাওয়া, সরকারে যাওয়া, এগুলো নিয়ে যে মারামারি তাতে কিন্তু ভয়ংকর রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জুলাই বিপ্লব। অলরেডি বিপ্লব ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। ডক্টর ইউনূস আ এ তার যে বক্তব্য আমরা পাই বা তার প্রেস সচিবের যে বক্তব্য আমরা শুনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি চলছে, কাজ গুছিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। আমার কাছে এগুলো ঠিক খুব বেশি ট্রাস্টেড মানে স্টেটমেন্ট মনে হয় না আরকি। আমার কাছে মনে হয় যেন আ যেমন ধরেন ডক্টর ইউনূস তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক হলো লন্ডনে, সেখান থেকে ফিরে আসার পরে আপনারা কি রাষ্ট্র পরিচালনায় কোন গুণগত পরিবর্তন দেখেছেন? যে অপদার্থ উপদেষ্টাগুলোকে নিয়ে আমরা বারবার বলছি, তাদেরকে কোনো পরিবর্তন করা হয়েছে? ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আরো অনেক প্রতিষ্ঠান চালিয়েছেন। তিনি কি এই জাতীয় অযোগ্য অপদার্থদের দিয়ে প্রতিষ্ঠান চালান? একটা এনজিও যখন একটা প্রজেক্ট প্রপোজাল দেয়, সে প্রপোজালের আলোকে তারা যথাযথ লোক নিয়োগ করে, যাকে দিয়ে এই প্রজেক্টটা সাকসেসফুলি বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ রাষ্ট্র কি প্রজেক্ট প্রপোজালের আওতায়ও পড়ে না? আপনি যাচ্ছে তাই যাকে খুশি তাকে বসায় রাখছেন। এদের কাজটা কি? এই যে ধরেন শারমিন মুর্শিদ বলেন, রেজওয়ানা বলেন, আদিলুর রহমান শুভ্র বলেন। এই যে এক গাদা লোক বসে আছে এদের দৃশ্যমান কোনো কাজ আছে? কোন এক চিটাগাং বেস যাদেরকে বসায় রাখছেন, স্বাস্থ্য সেক্টর, শিক্ষা সেক্টর সব এলোমেলো, সব ম্যাচ হয়ে গেছে। আপনি ১১ মাসে ভাই কি শিখছেন আপনারা? কিছুই ছিলেন নাই। তো বাংলাদেশ রাষ্ট্র ডক্টর ইউনূস মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন, নানা রকমের মোটিভেশনের কথা বলছেন, নানা রকমের স্বপ্নের কথা বলছেন। বাস্তবে জুলাইর যে স্বপ্ন, সেই স্বপ্নই আসলে বিপর্যস্ত। এবং তিনি কঠোরতার সঙ্গে যেটা আমরা বারবার বলছিলাম যে সেনাবাহিনী থেকে অন্তত ২৫ জন, প্রশাসন থেকে অন্তত ২৫ জন, আর পুলিশের অধিকাংশ পালাইছে। বাকি যেগুলো আছে সেগুলোও বিভিন্ন জায়গায় পোস্টেড। যারা
সরাসরি গুম, খুন, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য মানে প্রচন্ড রকম ভাবে কাজ করছে। এবং আপনারা যাদের গোয়েন্দা সংস্থার কৌশল সম্পর্কে মানে ধারণা নাই, তারা ধারণাও করতে পারবেন না যে মানে এরা কত সুনিপুণ পরিকল্পনায় তারা আগায়, কত সুনিপুণ পরিকল্পনায় তারা দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি করে, একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে। এবং এসব ঘটনা একমাত্র সৃষ্টি করা হয় তখন যখন এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকে। আপনারা এরশাদ রেজিমের আগের পরিস্থিতিটা যদি দেখেন, আপনারা 1/11 এর আগের পরিস্থিতিগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে কিভাবে একটি পরিস্থিতিকে ভয়ংকরভাবে ট্রিট করা হয়েছে। যেমন ধরেন ২৮শে অক্টোবরের লগি বৈঠা একটা বড় এক্সাম্পল। এরশাদের আমলের বেশ কিছু ঘটনা আছে। অমুক রাজনৈতিক নেতার বাসায় অমুক সন্ত্রাসীকে পাওয়া গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এবং গতকাল মিটফোর্ডের ঘটনাটা নিয়ে যে রিঅ্যাকশন গুলো এসেছে, সেই রিঅ্যাকশন গুলো যদি আপনারা খুব ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন দিকে যাচ্ছে। সো ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা যেই পরিবর্তনটা আশা করেছিলাম, অন্তত তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পরে, এখন ধরেন ভাই এনসিপি জামাত বলে লাফালাফি করে লাভ নাই। কারণ বিএনপির এখন পর্যন্ত যে জনসমর্থন বা বিএনপির যে সর্ববৃহৎ রাজনৈতিক দল বা রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, সেখান থেকে বিএনপি হচ্ছে ধরেন ধরে নেওয়া যাচ্ছে, সবাই বলছে যেটি, জনগণ যদি ভোট দেয়, ভোট দিতে পারে, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। এখন উপদেষ্টা পরিষদের মধ্যে আপনি যদি দেখেন যে উপদেষ্টা পরিষদের মধ্যে বিএনপির সাথে দূরত্বগুলো যে কারণগুলো বা আমাদের যে অনুসন্ধান, উপদেষ্টা পরিষদের মধ্যে কেউ চায় যে বিএনপি ১৫১টা আসনও যেন না পায়, যেন সেখানে একটা কোয়ালিশন সরকার হয়, যেন বিএনপিকে চাপে রাখা যায়। এই যে আপনি দেখছেন যে ওই যে সংখ্যানুপাতিক যে পদ্ধতি আমদানি করা হয়েছে, সেটি ভারতের পদ্ধতি। এই পদ্ধতিতে নেপালে প্রতি ৩ মাস পর সরকার পরিবর্তন হয়। আর বাংলাদেশের মতো দেশে এটার কি অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন। এত লোভী মানুষ চারিদিকে যে মানে ৳১,০০,০০০ দিলে ৫০ লাখ টাকা দিলেই দেখবেন যে সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নিবে। আবার নতুন সরকার শপথ নেবে। তো এই যে এই সংখ্যানুপাতিক পদ্ধতিটা কে ঢুকালো? ধরেন জামাত এনসিপির মাথায় কোত্থেকে আসলো এটা? এটা তো ইন্ডিয়ান পলিসি এবং আনস্টেবল একটা গভর্নমেন্ট ক্রিয়েট করার একটা পদ্ধতি। তো জামাত আর চরমোনাইয়ের মধ্যে অ্যা এই মানে অতীতে দেখা গেছে এরশাদ আমলে হাফিজি হুজুরের সময় হাফিজি হুজুর সাহেব একবার উদ্যোগ নিয়েছিলেন যে সকল ইসলামিক দলকে একটা মোর্চায় নিয়ে আসার জন্য। তখন কেউ রাজি হয়নি। কারণ প্রত্যেকের ঈমান আকিদা বিষয়ক অনেক প্রশ্ন ছিল। তো হঠাৎ করে ঈমান আকিদার জায়গায় সবাই এক হয়ে গেলেন। কারণটা কি? বিশেষ কোনো চাপ, মানে প্রেশার? নাকি বিশেষ কোনো ট্যাবলেট খাওয়ানো হয়েছে? যে চরমোনাই জামাত এক হয়ে যাওয়াটা হচ্ছে একটা ধরেন অষ্টম আশ্চর্যের মতো একটা ঘটনা আরকি। তো ধরেন সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত সুবিধার না। তারপর ধরেন এই যে আমাদের যে সংস্কার কমিশনের নামে যে কিছু ফাজলামো তো চলছে আপনারা দেখছেন। তো ধরেন আমাদের সংবিধান সংস্কার কমিটির যেদিন আপনার ঘোষণা করল যে বাংলাদেশের ধরেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তারা প্রস্তাবনায় প্রজাতন্ত্রের জায়গায় গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে নাগরিকতন্ত্র প্রতিস্থাপনের প্রস্তাব করেছে। তারপরে জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলি প্রতিস্থাপনের কথা বলছে। অর্থাৎ এই এতটুকু অর্থাৎ সারসংক্ষেপ এতটা দেখার পরেই মানে আমার কাছে স্পষ্ট যে আলী রিয়াজ গং একটা ফাইজলামি করতেছে আরকি। ফাইজলামি করতে বসছে এখানে। ১১ মাসেও সংবিধান সংস্কার নিয়ে তারা মিটিং এর পরে মিটিং করে যাচ্ছে। নানা রকমের ঐটার মধ্যেও আপনি দেখবেন যে নানা রকমের খেলা চলতেছে। এই কদিন আগে দেখলাম উম খুব সম্ভবত ডক্টর ইউনূসের সাথে একটা বৈঠকের কথা। ধরেন এক টেম্পো লোকও হবে না। এসব লোকজন যে সামনের সারিতে বসে যায় সবাই। বিএনপির মহাসচিব সহ ৩-৪ জন যখন গেলেন তখন দেখা গেল তাদেরকে যে রাজনৈতিক সৌজন্য, যে একটা সিনিয়র নেতারা আসছেন একটা প্রধানতম রাজনৈতিক দলের, তাদেরকে ধরেন জায়গা দিচ্ছে না। পরে আরেক উপদেষ্টার হস্তক্ষেপে ডক্টর ইউনূস আসার আগেই অবশ্যই আরেকটি সোফা এনে তাদের সামনে দেয়া হয়েছে। সেখানে তারা বসেছেন। প্রধানতম রাজনৈতিক দলের যেমন বিএনপি সালাউদ্দিন সাহেব বললেন যে বিএনপিকে ডাকা হচ্ছে ৫ নাম্বারে তাদের মতামত দেওয়ার জন্য। তো এগুলো কিন্তু সব কৌশলে এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। ল অ্যান্ড অর্ডার এর কথা যদি বলেন, ধরেন
বিএনপি চাঁদাবাজি করছে, করেছে এবং এখনো করছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং কোনো চাঁদাবাজের পক্ষে বা কোনো দলকে ডিফেন্ড করার কোনো রকমের উদ্দেশ্য আমার নাই। কোনো রকমের ইচ্ছাও আমার নাই এবং ইনশাআল্লাহ এটা আমি করবও না। তো আপনারা বিএনপি যতই গালাগালি করুক, এনসিপি যতই গালাগালি করুক, জামাত যতই গালাগালি করুক, কাউকে ছাড় দেব না। তবে একটা কথা বলি, আমি ইদানিং কমেন্টসে খুব বাজে, বাজে কমেন্টস দেখি। বিশেষ করে আমার মৃত বাবা-মাকে জড়িয়ে অনেকে অনেক রকমের বাজে কমেন্টস করছেন আমাকে। ভাই আমার লেখা সমালোচনা করেন। আমার আব্বা-আম্মা আল্লাহর হেফাজতে চলে গেছে আরো ১৪ বছর আগে। তাদেরকে কেন টেনে আনেন? এবং এ এর মধ্যে কিছু, কিছু ব্যক্তিকে আমি চিহ্নিত করছি, যাদের আইপি অ্যাড্রেস চিহ্নিত করছি, তাদেরকে আমি দিনের বেলায় অ্যা আকাশের তারা দেখাবো ইনশাল্লাহ। কারণ আমার কথা তোমার পছন্দ না হইতে পারে। তুমি আমার মৃত বাবা-মাকে কেন? শুধু আমি না। কারণ সোশ্যাল মিডিয়ায় ধরেন এটা একটা নরমাল ট্রেন্ড দেখতেছি। একেক শিক্ষিত ছেলেপেলে ইউনিভার্সিটিতে পড়ে, কেউ দেখি হুজুর দাঁড়িয়েও আছে, টুপিও পরে। তারাও যে কমেন্টস করছে আমি বিস্মিত হয়ে যাই। এগুলা কি গোয়েন্দা সংস্থার নমিনেটেড? এগুলা কি ফেক অ্যাকাউন্ট? কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না যে ডিজিএফআই তাদের প্রাইভেট কন্ট্রাক্টর নামে ৭,০০০ লোককে পোষে এবং তারা কিন্তু সরকারি বেতন স্কেলের মতোই বেতন পায়। এবং এদের কাজ হচ্ছে তাদের পক্ষে ন্যারেটিভ ক্রিয়েট করা, তাদের পক্ষে কমেন্টস করা এবং এই কমেন্টস এর জন্য আবার তারা এক্সট্রা অ্যামাউন্ট পায়। ওই ৭,০০০ লোকের তালিকার কিছু আমার হাতে আসছে, যেগুলো আমি হয়তো পাবলিক করে দিব। কারণ এদের মুখোশ উন্মোচন করা খুব জরুরি। তো যেটি বলছিলাম যে বিএনপিকে ডিফেন্ড করার কোনো কারণই নাই, কোনো সুযোগই নাই। কিন্তু বিএনপি যে গত ১১ মাসে যে ৩-৪ হাজার বা ৫,০০০ মানুষকে যে বহিষ্কার করল দল থেকে, সরকার তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে? এই কথাই দেখলাম, আবার অনেকে দেখলাম বলছেন যে ২-১ টা জায়গায় ঘটনা ঘটেছে যে থানা ঘেরাও করে তারা আসামিকে নিয়ে এসেছে। তো থানা ঘেরাও করে আসামিকে কেমনে নিয়ে আসতে পারে? সেনাবাহিনী তলব করেন। প্রয়োজনে আপনি লাঠিচার্জ করেন, গুলি করেন প্রয়োজনে পায়ের মধ্যে। যে এত বড় অডাসিটি কিভাবে দেখায়? আপনি ইচ্ছাকৃতভাবে এই ল অ্যান্ড অর্ডার এর যেন ফল হয় সেটি আপনারা চেষ্টা করছেন। ২-১ টা এক্সাম্পল আপনারা রাখছেন যে থানায় আসামি ধরে নিয়ে গেলে বিএনপি যে হট্টগোল করে তাদেরকে ছুটিয়ে নিয়ে আসে। ২-১ টা ঘটনা ঘটেছে। অস্বীকার করার কোনো উপায় নাই। সংবাদ মাধ্যমে এসেছে। কিন্তু আপনি তো সেটাও তো ঠেকাবেন। আপনি সেটাও কেন প্রশ্রয় দিচ্ছেন আপনি? এখন আপনি এই পদক্ষেপগুলো নেয়ার পরে যদি বিএনপির সিনিয়র নেতৃত্ব বা বিএনপির নেতারা যদি বলে যে, "না, এটি ঠিক হচ্ছে না। আমার নেতাকে ছেড়ে দিতে হবে। সে চাঁদাবাজি করে নাই।" তখন দেখেন আমরা কিভাবে জনগণের পক্ষে দাঁড়াই। কিন্তু আপনারাই তো সিচুয়েশন ক্রিয়েট করছেন না। আমরা এ ৫ই আগস্টের পর থেকে আমরা বারবার বলেছি, "ভাই শর্ট টার্ম পুলিশ নিয়োগ দেন।" আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরে যাদের ওই যে এনএসআই ইনভেস্টিগেশন এর পরে দেখা গেছে যে তার বাবা বিএনপি করে বা শ্বশুর জামাত করে বা চাচাতো ভাইয়ের শ্বশুর জামাত করে বা বিএনপি করে, এরকম যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভাই 1-2 তে এই তালিকাটা বের করা সম্ভব। যারা প্রাথমিকভাবে নির্বাচিত মানে শারীরিক পরীক্ষায় বা সকল পরীক্ষায়, তাদেরকে ডাকেন, দেখেন তাদের বয়স কাভার করে কিনা, তাদের সে মিনিমাম ফিটনেস আছে কিনা, তাদেরকে নিয়োগ দেন। ৬ মাসের ট্রেনিং দিয়ে রাস্তায় নিয়ে আসেন। আপনারা কিন্তু করেন নাই। জাহাঙ্গীর এ ইস আ আ ইস্ত্রি করা ছাড়া হাফ শার্ট একটা পরে ঘুরে বেড়ায়, হে মহান ব্যক্তি হয়ে গেছে। খলিফা হারুনুর রশিদ। রাতের বেলায় যে ওই যে বিভিন্ন থানায় সিকিউরিটির সঙ্গে হাত মেলায়। মানে আর সাথে ধরেন এক পাল ক্যামেরা তো আছেই। তিনি একজন মহান ব্যক্তি হয়ে গেছেন। কাজের গোড়ায় লবডঙ্গা, কিছুই হচ্ছে না। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ভাই আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? আমাদেরকে গালাগালি করতে পারেন, করেন কোনো সমস্যা নেই। আমরা আমাদের কাজটা করে যাব। যেমন অনেকে আমাকে বলেন যে, "ভাই আপনি এত দেরিতে প্রোগ্রাম করেন কেন?" ভাই আমার অনেক কাজ থাকে। আমার জীবন জীবিকা এই YouTube এর উপর তো চলে না। YouTube থেকে আমাদের যে ইনকাম হয় সেটা দিয়ে আমার ওই যে পেইড সফটওয়্যার এর বিলও তো আসে না। তো কিছু করার নাই ভাই। আমরা আমাদের কথা বলে যাব। আপনারা যদি শোনেন ভালো, আপনারা যদি গালাগালি করেন সেই দায় আপনাদের। আমার অপরাধ, আমার পাপ কাটা যাবে আপনাদের গালাগালিতে। শুধুমাত্র অনুরোধ যে আমার বাপ-মায়েদের গালাগালি কইরেন না ভাই। উনাদের কোন দোষ নাই। এবং অ্যা আপনাদের সবাইকে বলব যে এইসব ল্যাং মারামারি বন্ধ করেন। অর্থাৎ এক চোখে দেখেন না। আপনি যে দল করেন সেই দলের থেকে দেশ অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন সেই আদর্শ থেকে এই দেশ অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে প্রতি ৫ বছর বা ১০ বছর পর জনগণ তাদের অধিকারের জন্য রাস্তায় নামবে। আবার সেই ব্রুটালিটি শিকার হবে, আবার গোলাগুলি হবে, আবার আমরা গণতন্ত্র চাই বলব। ভেরি আনফরচুনেটলি ডক্টর ইউনূস, তার প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, আমি বলব যে তিনি তার মিসইউজ করেছেন এ পর্যন্ত। তিনি কাউকেই সরান নাই। আর এই না সরানোর দায়
এই চুপ্পুকে রাখার দায়, এই ওয়াকারকে রাখার দায়, এই সেনাবাহিনীর কমপক্ষে ২৫ জন, সচিবালয়ে কমপক্ষে ২৫ জনকে রেখে পোষণ করে এবং পুলিশ বাহিনীর মধ্যে এখনো যাদেরকে পুষে রাখা হয়েছে তারাই কিন্তু সর্বনাশ করে দেবে। এবং এটাতে সুযোগ খুঁজছে আওয়ামী লীগ, মাথা চাড়া দিচ্ছে আওয়ামী লীগ। আপনার কি মনে হয়, আপনারা দেখেন নাই যে অটোমোবাইলের আন্দোলনের ভেতরে আওয়ামী লীগ, আনসারের ভেতরে আওয়ামী লীগ, ইসকনের ভেতরে আওয়ামী লীগ, কিভাবে তারা সঙ্গে সঙ্গে ভোল পাল্টে আনস্টেবিলিটি ক্রিয়েট করার জন্য ভেতরে ঢুকে যাচ্ছে। আপনাদের প্রধান ৩টা দলের মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্য কিন্তু আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে। মনে রাখবেন, আওয়ামী লীগ অনেকটা মিলিটেন্ট গ্রুপের মতো একটা গ্রুপ এবং তাদের আছে অফুরন্ত টাকা। সো সো আপনাদের মধ্যে যদি অনৈক্য দেখা দেয়, আপনারা যদি জুলাই বিপ্লবের ১ বছর পূর্তির আগেই যদি ল্যাং মারামারি শুরু করেন, আপনারা যদি এই পরিস্থিতির দিকে যান, তাহলে কিন্তু সিচুয়েশন আ ভয়াবহ দিকে ধারণ করবে এবং আমি তো মনে করি যে কিছু একটা যে পাকাচ্ছে সেটি হয়তো আপনারা কিছু সময়ের মধ্যেই হয়তো আরো স্পষ্ট হবে। ডক্টর ইউনূস যদি কোনো কঠোর পদক্ষেপে না যান, প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যদি কোনো ঐক্য না হয় বা তারা যদি একটি কাতারে এসে যদি না দাঁড়াতে পারেন, তাহলে আমার ধারণা যে আমাদেরকে আরো অনেক দুর্ভোগ পোহাতে হবে এবং আ হুঙ্কার দিয়ে লাভ নাই যে ছাত্র জনতা রাজপথে আসে এসব কথা বলে লাভ নাই। সেই ইমোশন, সেই আবেগ আর ফিরে আসবে না। কারণ গত ১১ মাসের যে মূল্যায়ন, বিএনপির মূল্যায়ন বলেন, এনসিপির মূল্যায়ন বলেন, জামাতের মূল্যায়ন বলেন, কোন মূল্যায়নই আসলে আপ টু দ্য মার্ক না। জনগণ সবার উপরই ফেড আপ। তো সেই জায়গাটা আমার মনে হয় যে এখনো যদি সময় আছে নিজেদের ভুল শুধরে দর্শক, আলোচনা শুনেছেন, যখন বিএনপি রাজপথে সক্রিয় ছিল ইউনূসের বিরুদ্ধে বা এই যে মেয়র আন্দোলনকে কেন্দ্র করে, তখন কিন্তু নির্বাচনের চাপ ছিল, তখন সরকারের সাথে একটা বৈঠকও তারেক রহমানের, এই বৈঠকে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়, বিএনপি অবস্থানে ফিরে যায়। বিএনপি সেখান থেকে ফিরে আসার পর কিন্তু বিএনপির উপর একের পর এক বড় ধরনের আমি বলবো চাপ প্রয়োগ করা হচ্ছে। বিএনপি আসলেও তাদেরকে যে ট্যাপে ফেলানো হচ্ছে, তাদেরকে আর কি মানে গোয়েন্দা সংস্থা চক্রান্তে ফেলানো হচ্ছে, তারা নিজেরাও এটা আসলে অনুভব করতে পারে নাই, যার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে। এখানে একটু খেয়াল করেন, এই হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু আগের দিন, পরের দিন ভাইরাল হয়েছে। অর্থাৎ হত্যাকাণ্ড হয়তোবা ঘটে গিয়েছিল, কিন্তু এই হত্যাকাণ্ড তারপর কিছু মানুষ চক্রান্ত করে হয়তোবা এটাকে ভাইরাল করেছে বিএনপিকে ধ্বংস করতে, এবং তারা সেখানে সফলতা অর্জন করেছে। গত 16 বছরে তারেক রহমানের নামে এমন স্লোগান আসেনি যে সমস্ত স্লোগান দেওয়া হয়েছে। বিএনপি গত 16 বছরে যতটা তাদের অর্জন ছিল, হয়তোবা এই হত্যাকাণ্ডের মাধ্যমে ওই অর্জনগুলো ধ্বংস হয়ে গিয়েছে। সামনে নির্বাচনে কি হবে সেটা হয়তোবা আমরা না দেখলে বুঝতে পারবো না। তো এখানে সাংবাদিক কনক যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো আপনার বিশ্লেষণ কি, মন্তব্য কি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।